অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস দিন যায় রাত যায়। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৪র্থ পর্ব। তিস্তা সুটকেস নিয়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে সুমিত। অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে যাচ্ছে সে। মঙ্গলাকে দেখা গেল প্যাসেজে। সে কিছু বলতে এলে সুমিত চেঁচিয়ে উঠল, খবরদার, কেউ ওকে বাধা দেবে না। তুমি যাও আমার ঘরে। আজকাল তো আমার খোঁজই নিতে চাও না। শাশুড়ির ঘরের দরজা বন্ধ। বাইরে যে ছেলে এমন ঝড় তুলছে তা তার কানে ঢুকছে বলে মনে হয় না। বাঁক ঘুরতেই মঙ্গলা অথবা শ্বশুরের দরজার সামনে এসে পড়ল তিস্তা। হঠাৎ কানে এলো কেউ একজন ডাকছে, এই বোকা মেয়ে। তাকিয়ে দেখল শ্বশুর মশাই। দরজায় দাঁড়িয়ে অদ্ভুত হাসি হাসছেন। তিস্তা দাঁড়িয়ে পড়ল। শ্বশুর মশাই বললেন, নো নো পালানো, কালই আমি জজ সাহেবের কাছে কেস ঠুকে দেব তোমার হয়ে। আমাকে ওকালতনামায় সই করে দাও। ও ছেলের ব্যবহার ওরকম তো হবেই। কেউ চায়নি অথচ জন্মে গিয়েছিল। এসো, আমার ঘরে এসো। কাল সকাল সকাল কোর্টে গিয়ে প্রথমে দরখাস্তটা টাইপ করাতে হবে। আহা, ঠিক তোমার মতো বউ চেয়েছিলাম আমি, অথচ কপালে জুটল মঙ্গলা। কথা শেষ হওয়া মাত্র মঙ্গলা ছুটে এলো। প্রায় ধাক্কা দিতে দিতে ভদ্রলোককে সে ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার ফিরে এলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে কেউ বাড়ি থেকে বের হয়? হিন্দু মেয়েরা স্বামীর মুখে অনেক কথা শোনে, তাই বলে এমন হুট করে বাড়ি ছেড়ে চলে যাবে? আশ্চর্য। মা কোথায়? গিন্নিমা এখন ঘুমাচ্ছে। একটু ডাকো। আমার ছাল ছাড়িয়ে নেবে এখন ঘুম ভাঙালে। যা বলার কাল সকালে বলো। বৌমা, মাথা গরম করো না। মঙ্গলা যেন মিনতি করছিল। আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। ওহ, তুমি কবে বড় হবে? মানে? সত্যি তুমি কিছু জানো না? না, চোখে ঠুলি পড়ে থাকো? আমি কিছুই বুঝতে পারছি না, নিচু গলায় বলল তিস্তা। ঠিক তখন সুমিত এসে দাঁড়ালো সামনে। তিস্তা, আই এম সরি। আমি ক্ষমা চাইছি। যেতে হয় কাল সকালে যেও। উত্তেজনায় যা বলতে চাইনি তাও বলে ফেলেছি। মঙ্গলা হাসল। যাও, এরপরে আর রাগ করে থেকো না। তিস্তা বলল, ঠিক আছে। আমি এখন বের হচ্ছি না, তবে ওর সঙ্গে আর এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সুমিত জিজ্ঞাসা করল, কেন? কারণ তুমি অমানুষ। তোমাকে আমি ঘেন্না করি। তিস্তা অমিতের ঘরের দিকে এগিয়ে গেল। কিশোর অমিত তখন দরজায় দাঁড়িয়ে। তাকে এগিয়ে আসতে দেখে সরে দাঁড়ালো। ও ঘরে আলো নিভানো ছিল। অমিত জিজ্ঞাসা করল, দাদার সঙ্গে তোমার কি হয়েছে? তিস্তা দ্বিতীয় খাটে ধপ করে বসে পড়ল। তারপর মাথা নেড়ে না বলল। বৌদি, তুমি দাদার থেকে অনেক ভালো। অমিত কাছে এসে দাঁড়ালো। তুমি শুয়ে পড়ো অমিত, আমার এখন কথা বলতে একটুও ভালো লাগছে না। সরে গিয়ে জানালার পাশে বসলো তিস্তা। তার বুকে চিনচিনে যন্ত্রণা দাঁত বসাচ্ছিল। আশ্চর্য, এতদিন পরেও মাঝে মাঝে সুমিত আচমকা হামলা করে। সুমিতের কোনো বিশেষ ভঙ্গির সঙ্গে অরিত্রর ভঙ্গি মিলে গেলেই এমনটা হয়, অথবা কোনো বিশেষ প্রশ্নের জবাবে দুজনের কথা এক হয়ে গেলে এমনটা মনে আসে। অথচ দুজনের স্বভাব চরিত্র আলাদা। অরিত্র মার্জিত, পড়াশোনা বেশি না হলেও সংস্কৃতি মনস্ক। কলকাতার শিল্পী সাহিত্যিক মহলে ভালো জানাশোনা আছে। সকলেই ওকে ভালোবাসে। সুমিতের এসব কিছুই ছিল না। ঘুমন্ত অরিত্রর দিকে তাকিয়ে থাকতে থাকতে তিস্তার মনে হলো, যতই রাগ অভিমান করুক, ও না এলে তাকে এখনো একা থাকতে হতো। একা থাকায় হয়তো স্বস্তি আছে, কিন্তু সেই স্বস্তি যে কি পরিমাণে কষ্টকর তা তার চেয়ে আর বেশি কে জানে। সেদিক থেকে ঈশ্বর নিশ্চয়ই তাকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বর না দীপান্বিতা? ওদের অফিসের একটু দেমাকি মেয়ে দীপান্বিতা আকাশবাণীর বি হাই আর্টিস্ট।
প্রায়ই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান পায়। যত অপ্রচলিত কাট কাট গান ওর মুখে শোনা যায়। শৈলজা রঞ্জনের ছাত্রী বলেই হয়তো প্রচলিত গান গাইলে সম্মান নষ্ট হবে, এমন তার ভাব। দীপান্বিতার সঙ্গে তিস্তার সম্পর্ক ভালো ছিল। একবার তিস্তা বলেছিল, এবার আমি তোর গান বেছে দেব। আমি যে রাতে মোর দুয়ারগুলি গাইতে পারবো না। তোকে গাইতে হবে না। ওই কঠিন ধ্রুপদাঙ্গ গান না গেয়েও মানুষের ভালো লাগবে এমন অনেক গান গাইতে পারিস। রবীন্দ্রনাথ অনেক বিশাল। দীপান্বিতা কথা শুনেছিল, কিন্তু জোর করে নিয়ে গিয়েছিল আকাশবাণীতে রেকর্ডিং এর দিনে। সেখানে আলাপ অরিত্র সেনের সঙ্গে। লোকটার কথাবার্তা ভদ্রলোকের মতো, কিন্তু যে মানুষের সঙ্গে কখনো দেখা হয়নি, আলাপ হয়নি, তার সঙ্গে সেটা হওয়া মাত্র ঘন ঘন দেখা হবে এমনটা কে ভেবেছিল? আর সেটা যে ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছে যাবে তা বোধহয় বিধাতাই জানতেন। তিস্তা জানিয়ে দিয়েছিল সে কুমারী নয়। নামমাত্র বিবাহ নয়, বেশ কিছুকাল শ্বশুরবাড়িতে কাটাতে হয়েছে তাকে। ডিভোর্স পেতে অনেক ঝামেলা সহ্য করেছে। অরিত্র জানিয়েছিল সেও কুমার নয়। 10 বছর সংসার করার পর চাকুরিরতা স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে বাধ্য হয়েছে। যেহেতু তার মা আর নতুন কোনো ঝামেলা চান না, তাই স্থির করেছিল বাকি জীবন একাই থাকবে। একদিন ভবানীপুরে ওর বাড়িতে নিয়ে গেল অরিত্র, দুপুরবেলায়। অরিত্রর মা পুরনো দিনের মহিলা, বেশ আদর যত্ন করলেন। বললেন, ছেলে যা ভালো বুঝবে তাই করুক। এসব যখন হয় তখন বোধহয় এভাবেই হয়, কোনো নিয়ম মানে না, অঙ্কের ধার ধারে না। অফিস ছুটির পর কলকাতার সমস্ত রেস্টুরেন্টগুলো একে একে নতুন করে চেনা হয়ে গেল। শ্যামনগরের বাড়িতে ফিরত 8টার ট্রেন ধরে। সেটা এক ঘোরের মধ্যে কেটে যাওয়ার সময়। 18 বছরের প্রথম প্রেম আর 30-এর ইমোশনাল ইনভলভমেন্ট, এর মধ্যে অনেক ফারাক, কিন্তু কোথাও কোথাও মিলও ছিল। প্রথম যেদিন অরিত্রর সঙ্গে এসে মা বাবার সামনে দাঁড়ালো, সেদিন তিস্তারই বুকের মধ্যে ছলাৎ ছলাৎ বেজেছিল। মা স্বাভাবিক গলায় অরিত্রর সঙ্গে কথা বলেছিলেন, বাবার সেটা ছিল না। শুধু অরিত্রকে ট্রেনে তুলে দিয়ে যখন তিস্তা ফিরে এসেছিল তখন তিনি বলেছিলেন, ভোর এবং দুপুরের মধ্যে অনেক পার্থক্য। ভোরের ভুল কেউ দুপুরে করে না, এইটুকু মনে রেখে জীবনটা দেখো। সেই প্রথম সরাসরি প্রশ্ন করেছিল তিস্তা, তোমার ওকে কেমন লাগলো? স্বাভাবিক, যেমন স্বাভাবিক মানুষকে প্রথম দেখলেই মনে হয়। তারপর বিয়ে? না, মন্ত্র পড়ে সানাই বাজিয়ে বিয়েতে দুজনেরই আপত্তি ছিল। সই করে নিজেদের সম্পর্কটাকে আইনসঙ্গত করে নিয়েছিল ওরা। অরিত্রর এক বন্ধুর ফ্ল্যাট ছিল সল্ট লেকে। ভদ্রলোক বিদেশে চলে যাচ্ছিলেন চাকরি নিয়ে, তার ফ্ল্যাট ভাড়া নিল ওরা। বন্ধু বলেই মাত্র 1500 টাকায় 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট পেয়ে গিয়েছিল। কোনো সেলামি নয়, অতএব যত্নে সাজিয়ে তুলেছিল তিস্তা। অরিত্রর বন্ধু বান্ধবরা আসতো, শখে পড়ে চীনে খাবারের সঙ্গে স্কচ হুইস্কি চলতো একটু আধটু। সে বড় সুখের সময় ছিল। কিন্তু বিবাহিত অরিত্র তার কাছে অন্য অভিজ্ঞতা। রাত দুপুরে বাড়ি ফিরে শুতে শুতে অরিত্রর 2টো বেজে যেত। প্রথম প্রথম জেগে থাকতে ভালোই লাগতো, কিন্তু সকালে চটপট না উঠলে অফিসে ঠিক সময়ে পৌঁছানো অসম্ভব হয়ে যাচ্ছিল। ব্যবস্থা হলো অরিত্রের জন্য খাবার হট বক্সে রাখা, আর এইটা অরিত্রকে অনেক সুবিধে করে দিল। মাঝরাত্রে বাড়ি ফিরে এসে গড়িমসি করে খাবার খেত। সকাল 10টার আগে বিছানা ছাড়ার উপায় ছিল না। ফলে সাত সকালে বাজার, রান্না, রেশন, গ্যাস, ব্যাংক সবকিছুর দায়িত্ব পড়ল তিস্তার কাঁধে। খারাপ লাগলেও মুখে কিছু বলেনি তিস্তা। সব মানুষ সবকিছু পারে না, অরিত্রও পারে না, এমনটাই ভেবে নিয়েছিল। কিন্তু তারপরে মনে হয়েছিল এটা কি ধরনের জীবন। একলা থাকতে না পেরে সে বিয়ে করেছিল, আর বিয়ে করে সেই একাকিত্ব ঘুচল কোথায়? সে সময় বাড়িতে থেকেও অরিত্র গভীর ঘুমে। তখন তার সঙ্গে কথা বলা অসম্ভব। বেশিরভাগ দিন চুপচাপ বেরিয়ে যেতে হয়। কোনো কিছু বলার থাকলে অরিত্র রাতে শোয়ার সময় কাগজে লিখে টেবিলে চাপা দিয়ে রাখে। অফিস থেকে যখন বাড়ি ফেরে তখন দরজায় তালা। সারাটা সন্ধে একা কাটিয়ে একাই খেয়ে নিয়ে শুয়ে পড়া। অরিত্র যখন ফেরে তখন তিস্তা গভীর ঘুমে। তাহলে বিয়ে করে কোথায় তার একাকিত্ব ঘুচল? বিন্দুমাত্র নয়, বরং দায়িত্ব বাড়ল।
অরিত্র যা মাইনে পায় তার একাংশ মাকে দেয়। তিস্তার হাতে যা দেয় তাতে একটা মানুষের কোনো মতে চলে যায়। এই কোনো মতের মধ্যে পারফিউম, জামা প্যান্ট, লন্ড্রির বিল পড়ে না। অথচ অরিত্রের সেটা খেয়ালই নেই। দায়িত্ব যে একবার বহন করে, সে নিজের অজান্তেই একটু একটু করে বাড়তি ভার বহন করতে শেখে। তিস্তার সেই অবস্থাই হয়েছিল। তবু অরিত্রের ছুটির দিনে বাড়ির আবহাওয়া অন্যরকম হতো। কিছু বন্ধু বান্ধব আসতো। এরা ওর অফিসের সূত্রেই পরিচিত। খাওয়া দাওয়া, গান বাজনা হতো। পুনশ্চর কবিতাগুলো চমৎকার আবৃত্তি করতে পারে অরিত্র। এই দিনগুলোর জন্যেই বেঁচে থাকতে ভালো হতো। এই দিনগুলোর জন্যেই বেঁচে থাকলে ভালো হতো। সল্টলেকের সুখ বেশি দিন সইল না। অরিত্রর বন্ধু চাকরি ছেড়ে দিয়ে বিদেশ থেকে চলে আসছিল। মাত্র 15 দিনের নোটিস পেল ওরা। তড়িঘড়িতে কলকাতায় বাড়ি খুঁজতে গিয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা। সেলামি অথবা অ্যাডভান্সের ধাক্কার সঙ্গে ভাড়ার অঙ্ক যখন ওদের দিশেহারা করে তুলেছে, ঠিক তখন নোনাচন্দন পুকুরের ফ্ল্যাটটার সন্ধান পাওয়া গেল। অরিত্র হিসেব করে দেখল রিক্সা, ট্রেনের মান্থলি যা খরচ হবে তার সঙ্গে বাড়ি ভাড়া যোগ করলেও কলকাতা থেকে অনেক কম পড়ছে। ডানলপ থেকে ডালহৌসি যেতে যে সময় লাগে, বারাকপুর থেকে তা লাগে না। তাছাড়া তিস্তার এসে সুবিধে হবে, কারণ কাছেই শ্যামনগর। চট করে মা বাবার কাছে পৌঁছে যেতে পারবে। অতএব চলে আসা হলো নোনাচন্দন পুকুরে অসীমবাবুর বাড়িতে। লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস তৈরি ছিল তিস্তার, কিন্তু তখন বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকতে হতো না। দায় ছিল না কোনো। এখন সেটা যোগ হওয়ায় তার ধকল বেড়েছে। আর এই সময় শরীরে তিনি এলেন। স্বীকার করতে লজ্জা নেই, প্রথম প্রতিক্রিয়া ভালো ছিল না তিস্তার। অরিত্রর সঙ্গে এমন বসবাস, সংসারের চাপ, কেমন বন্ধুবিহীন হয়ে থাকা জীবনে আরেকটি প্রাণ এলে তার দায়িত্ব যে সবটাই তিস্তাকে বহন করতে হবে, এটা বুঝতে অসুবিধে ছিল না বলে সে রাজি হচ্ছিল না। কিন্তু অরিত্র বেঁকে বসল। তার আগের বিবাহিত জীবনে সন্তানের দেখা পায়নি সে। অতএব সন্তানের আকাঙ্ক্ষা তার তীব্র। সে নানান সহযোগিতার কথা বলে সময়টাকে দূরে সরিয়ে দিচ্ছিল। আর তখনই কথাটা মায়ের মাধ্যমে বাবার কাছে পৌঁছল। শ্যামনগর থেকে এক ছুটির দিনে তিনি এলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, এতদিন যা করেছ তা কিছুই নয়। এখন যা করবে তাই তোমার জীবনের সেরা কাজ। তবে আমি যতদিন জীবিত আছি ততদিন নিজে দায়িত্ব বহন করতে না পারলে আমার কাছে পাঠিয়ে দিও। এটাই সবচেয়ে বড় ভরসার কথা। তিস্তা আর বিরূপ ভাবনা ভাবেনি। এখন এই মাঝরাতে পেরিয়ে যাওয়ার সময়ে বিছানায় বসে তিস্তার মনে হলো, মানুষ কেন শুধু আশা দেখে যায়? আশা দেখা ছাড়া মানুষ হয়তো বাঁচতে পারত না, কিন্তু সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে হবে কেন? কেন বর্তমানকে সুন্দর করার জন্য মানুষ বাঁচতে পারে না? পেটে যা এসেছে তাকে পৃথিবীতে আনতে গিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার কি লাভ হলো? হ্যাঁ, এইভাবে কোনো মা চিন্তা করবে না, করাটা শোভন নয়। তবু এটা সত্যি। দীপান্বিতারা বলে তার শাড়ি পরার ধরনের জন্যই নাকি চট করে বোঝা যায় না শরীরে সন্তান এসেছে। খুব কাছ থেকে খুঁটিয়ে দেখলে ধরা পড়ে। আজ অন্ধকার শিয়ালদা স্টেশনে যে যুবক তাকে চা খাওয়ার প্রস্তাব দিয়েছিল, সে বেচারাও বোধহয় বুঝতে পারেনি। পারলে 100 হাত দূরে থাকতো। নাকি কোনো কোনো জন্তুর এসব হুঁশও থাকে না। কথাটা তাকে অরিত্র বলেছিল কোনো এক ছুটির দিনে। যাই বলো, তোমাকে দেখে মনে হয় না এমন অ্যাডভান্স স্টেজে আছো। যেন তুমি এখনো মামা চেহারাটা তৈরি করতে পারোনি। দোষটা তোমার। ভোরবেলায় আবারও যন্ত্রণা শুরু হলো। সেই পেঁচিয়ে পেঁচিয়ে ব্যথা ওপর থেকে নিচে নেমে আসছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছিল তিস্তা। শেষে আর পারল না। হাত দিয়ে ঠেলল অরিত্রকে। ঘুমের ঘোরে প্রতিবাদ জানালো অরিত্র। চিৎকার করে উঠল তিস্তা যন্ত্রণা সহ্য করতে না পেরে। চিৎকার করে কেঁদে ফেলল। অরিত্র ধর্মড়িয়ে উঠে বসল। বিড়বিড় করে বলল, কি হয়েছে? আমি পারছি না, আমাকে নার্সিং হোমে নিয়ে চলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল তিস্তা। অরিত্র হাঁ করে তাকিয়েছিল, যেন কোনো কথাই তার মাথায় ঢুকছিল না। তারপর খেয়াল হতে লাফিয়ে নামলো বিছানা থেকে। খুব নার্ভাস গলায় বলল, কি করি?
এখন তো রিক্সাও পাবো না, সকাল অবধি। তুমি তুমি মিসেস চক্রবর্তীকে ডাকো, কোনো মতে বলতে পেরেছিল তিস্তা। তার ৮ ঘন্টা বাদে তিস্তা যখন ডক্টর মল্লিকের নার্সিং হোমে, তখন আবার ব্যথাটা কমে এসেছে। ঘরে তখন কেউ নেই। জানালা দিয়ে সকালের আকাশ দেখছিল সে। একটু আগে পরীক্ষা করেছেন ডক্টর মল্লিক। ওর মুখ গম্ভীর ছিল। এখন আবার ঢুকলেন হাসি মুখে। চলে এসে ভালোই করেছেন মা। আমি ভাবছি সিজার করব, কাল অথবা পরশু। আপনি যা ভালো মনে করেন। আপনার হাজবেন্ড বলছিলেন শ্যামনগরে যাবেন খবর দিতে, আপনার বাবা মায়ের সঙ্গে পরামর্শ করতে। 2 দিন আমরা অপেক্ষা করতে পারি। এখনই করা যায় না? হেসে ফেললেন ডক্টর মল্লিক। এখনো কিন্তু তারিখ আসেনি। তারিখ চলে গেলে পেইন না আনতে পারলে যেটা করি সেটা এখনই করতে হচ্ছে কেন জানেন? আপনি মুক্তি পেতে চাইছেন। এর আগে ইস্যু হয়নি বলেছিলেন। কোনো অ্যাবর্শন? হ্যাঁ, হয়েছিল। আমার তখন 18 বছর বয়স। কতদিনের? 1 মাসও নয়। দ্যাটস নাথিং। মন চিন্তামুক্ত করুন। একটুও টেনশন রাখবেন না। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভূমিকায় স্বাভাবিকভাবে পৌঁছানোটাই কাম্য, তাই না? সেই বিকেলে তাতান এলো। এবার ব্যথা শুরু হওয়া মাত্র নার্স লক্ষণ দেখতে পেলেন। যন্ত্রপাতির প্রয়োজন হয়নি। তিস্তা স্পষ্ট অনুভব করল তার শরীরের ভেতর থেকে আরেকটা শরীর বেরিয়ে এলো পৃথিবীতে। খানিক বাদে একটা কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে তার সমস্ত চেতনায় অদ্ভুত আরাম বোধ ছড়িয়ে পড়ল। এত সুখ সে এ জীবনে পায়নি। চোখ বন্ধ হয়ে আসছিল। নার্স কানের কাছে ফিস ফিস করছিল। এই যে, শুনছেন? শুনুন। তিস্তা চোখ মেলেছিল। নার্স হেসেছিল। আপনার মেয়ে হয়েছে, দারুণ সুন্দর। পরের সকালে যখন চারধারে ঝকমকে রোদ, তখন তিস্তা মেয়ের চেহারা দেখল। অদ্ভুত শান্ত, একটা পুতুলের মতো কম্বলের ভাঁজে ঘুমিয়ে আছে। নার্স বলেছিল, এখন কিছুই বোঝা যাবে না, এই মুখ পাল্টে যাবে। সকালবেলায় সবাই মেয়ে দেখে বেরিয়ে গেলে অরিত্র তার পাশে বসে উদাসীন গলায় বলেছিল, আমার কপালে চিরকালই এমন হয়। অবস্থাতেই তিস্তা জিজ্ঞেস করেছিল, মানে? যখন কিছু আশা করি তখনই জানি উল্টোটা হবে। তুমি? আমার কোনো বিশেষ আশা ছিল না, যা পেয়েছি তাই ভালো। এভাবে ভাবলে তো সন্ন্যাসী হয়ে যেতে পারতাম। আমি কিন্তু ভেবেও হইনি। কথাবার্তায় এগোয়নি। কথা বলার মতো অবস্থাও ছিল না। মেয়ে হয়েছে বলে অরিত্রর মন খারাপ হলে সে কিছুই করতে পারে না। ওর মন খারাপ যে কারণে, সেই কারণকে কিছুতেই সমর্থন করতে পারে না তিস্তা। তবে হ্যাঁ, পৃথিবীতে এসে আরও একজনকে লড়াইয়ে নামতে হবে, যদি না ততদিন সামাজিক অবস্থা পাল্টায়। এখনো এদেশে মেয়ে মানেই প্রতি মুহূর্তে লড়াইয়ের জীবন, যদি না সে দাসীবাদী হয়ে থাকতে চায়। তিস্তা জানে তার মেয়ে কখনোই সেরকম হবে না। কিন্তু সেই সময় আসবে আরও 18-20 বছর পরে। ততদিন কি চেহারাটা বদলাবে না? এই 10 বছরে কত বদলে গেল। 10 বছর আগেও শীতকালে রাস্তায় মোজা পরা মেয়ে কটা দেখা যেত? হেসে ফেলল তিস্তা। কি অদ্ভুত একটা দৃষ্টান্তের কথা ভাবল সে। অদ্ভুত, কিন্তু সত্যি। মেয়েদের জন্য চটি পরা পায়ের মোজা বের হলো তো সেদিন। সুমিতদের বাড়িতে কেউ স্বপ্নেও ভাবতে পারত না। এখনো পারে কিনা তার জানা নেই। সেই রাত্রে বেরিয়ে আসতে না পারলেও আরও মাস 6 তাকে থাকতে হয়েছিল। 6টা মাস তার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছিল। কানের কাছে অহরহ জমিটা লিখে দেবার প্রস্তাব শুনতে শুনতে প্রায় পাগল হয়ে উঠেছিল তিস্তা। শাশুড়িকে গিয়ে কথাটা জানিয়েছিল। সব শুনে ভদ্রমহিলা অদ্ভুত কথা বললেন। দেখো বৌমা, মেয়ে মানুষের জীবনে স্বামীর ঘরের কোনো বিকল্প নেই। ও যদি ভালো চাকরি পেয়ে তোমায় নিয়ে আলাদা সংসার পাতে, তাহলে তোমার বাবার উচিত জমিটা ওর নামে লিখে দেওয়া। আমি তো একটা টাকাও দেব না। তোমার বাবাও যদি না দেন, তাহলে ও বেচারা কোথায় যায় বলো দেখি? আপনি দিচ্ছেন না কেন? কারণ আমার যা আছে তা আমি ছোটটার জন্য রাখবো। কিন্তু ও তো আপনার ছেলে। ইচ্ছে করেই খুঁচিয়েছিল তিস্তা। হ্যাঁ, আমি বিয়ে ছিলাম,
বাধ্য হয়েছিলাম। ওর বাপ শেয়ানা উন্মাদ। আমার বাবাকে মিথ্যে কথা বলে এ বাড়িতে বিয়ে দেওয়ানো হয়েছে। হঠাৎ যেন সচেতন হয়ে গেলেন মহিলা। না, তোমার সঙ্গে এই নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। বাবা আসতেন খবর নিতে, কিন্তু কখনোই তিস্তা তাকে সুমিতের ইচ্ছের কথা বলতে চায়নি। শেষ পর্যন্ত চলে গেল সুমিত বিহারে। আর তার ফলে তিস্তা পরীক্ষা দিতে পারল নির্বিঘ্নে। মাস দুয়েক বাদে সুমিত এলো। তার চেহারা পাল্টে গিয়েছে, বেশ চকচকে হয়েছে। জামা প্যান্টও দামি, বিদেশি পারফিউম ব্যবহার করছে। সুমিত জানালো সে এখন পুরোদমে চাকরি করছে। ম্যাডাম তার উপর খুব খুশি। উনি বলেছেন সে যেন তিস্তাকে নিয়ে একবার ওখান থেকে ঘুরে আসে। এখন তিস্তা যদি যেতে রাজি না হয় তাহলে তার সম্মান থাকবে না। ইচ্ছে ছিল না, কিন্তু তিস্তার মনে হলো সব মানুষের একটা না একটা সময় পরিবর্তন আসে। সুমিতেরও হয়েছে। অন্তত ওর চালচলন কথাবার্তা যদি চাকরির কারণে পাল্টে গিয়ে থাকে, তাহলে সেটা হওয়া অসম্ভব নয়। এই ক্ষেত্রে পুরনো জেদ আঁকড়ে ধরে থাকার কোনো মানে হয় না। সে যেতে রাজি হলো। রাঁচি এক্সপ্রেসে রাঁচিতে পৌঁছাতে সকাল। সেখান থেকে ট্রেন বদলে যে স্টেশনে নামলো, সাধারণত রমাপদ চৌধুরীর প্রথম দিকের উপন্যাসে সেই রকম স্টেশনের বর্ণনা পাওয়া যেত। ভালো লাগলো তিস্তার। স্টেশনে গাড়ি ছিল। সেটা তাদের নিয়ে এলো গেস্ট হাউসে। পাশেই রাজকীয় মহল। সুমিত জানালো ওটা ম্যাডামের বাড়ি। তিনি এখন বিলেতে আছেন। কুমার সাহেব রঙ্গলাল সুমিতের বন্ধু। বেশ শান্ত সুন্দর চেহারার যুবক। তিস্তার সঙ্গে যেচে এসে আলাপ করে গেল। বলল বিকেলে মহলে চলে আসুন। চমৎকার বাংলা বলে। চলে যাওয়ার পর সুমিত বলল, লালের সঙ্গে ভালো ব্যবহার করো। ও ইচ্ছে করলে ম্যাডামকে বলে ডিপোজিটের ব্যাপারটা ম্যানেজ করতে পারে। তিস্তা জানলো ম্যাডামের বয়স 36। রঙ্গলালের বাবা মোহনলাল 60 বছরের বৃদ্ধ। তিনি শয্যাশায়ী। দ্বিতীয় পক্ষের স্ত্রী মহলে আসার পরেই ওর স্ট্রোক হয়। সেই থেকে আর বিছানা ছাড়েননি। এত বছর ধরে ম্যাডাম স্বামী সেবা করে গেছেন, নিজের ব্যক্তিগত সুখের কথা ভাবেননি। এই যে তিনি বিলেতে গিয়েছেন, তাও স্বামীর জন্যেই। ডক্টর বার্নার্ড নামের এক চিকিৎসকের সঙ্গে স্বামীর আরোগ্য নিয়ে আলোচনা করতে। যদি সম্ভব হয় তিনি ডক্টর বার্নার্ডকে সঙ্গে নিয়ে ফিরবেন। রঙ্গলালের ব্যবসায় মন নেই, ফলে ম্যাডাম সুমিতের উপর নির্ভর করতে চান। সুমিত যে কাজে ডুবে গেছে তার প্রমাণও পেল তিস্তা। গেস্ট হাউসে পৌঁছে রঙ্গলালের সঙ্গে কথা শেষ করে সেই যে সে কাজে বেরিয়ে গেল, ফিরে এলো সন্ধ্যায়। কদিন কলকাতায় যাওয়ায় যেসব গাফিলতি দেখতে পেয়েছে তাই ওর মাথায় গিজগিজ করছে। স্নান সেরে তৈরি হয়ে সে তিস্তাকে নিয়ে মহলে গেল। বিয়ের পর সেদিনই প্রথম চমৎকার সেজেছিল তিস্তা। সুমিত পর্যন্ত বলেছিল, দারুণ দেখাচ্ছে তোমাকে। রঙ্গলাল ওদের চমৎকার চা খাবার খাইয়েছিল। মহলের বৈভব দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কয়েক পুরুষের সঞ্চিত স্মৃতিচিহ্নের সঙ্গে আধুনিক জীবনযাত্রার অদ্ভুত মিশেল সেখানে। রঙ্গলাল ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালো। একটা দরজার সামনে দাঁড়িয়ে বলল, এ হলো আমার বাবার জায়গা। আমি আপনাকে ওখানে নিয়ে যেতে চাই না। কেন? তিস্তা প্রশ্ন করেছিল। উনি অশ্লীল শব্দ ছাড়া কথা বলতে পারেন না। এত বছর বিছানায় শুয়ে থেকে সুস্থ মানুষ দেখলে সহ্য করতে পারেন না। আপনি বরং মায়ের ঘরে চলুন, দেখার মতো ঘর। রঙ্গলাল বলেছিল। সত্যি দেখার মতো ঘর। দেয়ালের সিমেন্ট দেখা যায় না। পুরো দেয়াল জোড়া ওয়ান পিস আয়না। আয়নাগুলো ইতালিতে তৈরি। দাঁড়ানো মাত্র ওর মনে হলো তিস্তা চারদিক থেকে ঘরে ঢুকলো। পায়ের তলায় পারস্যের কার্পেট। ফার্নিচারগুলো অত্যন্ত আধুনিক। খাটের দিকে তাকালে বোঝা যায় এটি যিনি ব্যবহার করেন তিনি কতখানি শৌখিন। সুমিত আর রঙ্গলাল কথা বলছিল। তিস্তার ড্রেসিং টেবিলের সামনে গেল। প্রায় 100 খানেক বিদেশি পারফিউম। অধিকাংশের নাম সে এর আগে শোনেইনি। 22 রকমের চিরুনি রয়েছে। গুনল তিস্তা। একটা কি হাতির দাঁতের? কোনো কিছু না ভেবেই সে ড্রেসিং টেবিলের ড্রয়ার ধরে টানল। গোল করে রাখা একটা তার, তারের এক পাশে প্লাগ, অন্য পাশে অদ্ভুত দেখতে একটা জিনিস। লম্বা গোলাকার একটা বস্তুর গায়ে যেন কাঁঠালের ভুতি লাগানো রয়েছে।
সে বিস্মিত গলায় দূরে দাঁড়ানো রঙ্গলালকে প্রশ্ন করল, এটা কি জিনিস? অদ্ভুত দেখতে তো। আর চোখে দেখে নিয়ে রঙ্গলাল বলল, ছেড়ে দিন। কথাটা বলার সময় রঙ্গলালকে বেশ অস্বস্তিতে পড়তে দেখল তিস্তা। সে সামান্য ঝুঁকে জিনিসটাকে দেখতে যেতেই রঙ্গলাল এগিয়ে এলো। ফরগেট দ্যাট। কেন? এই প্রশ্নটা করা মাত্র তিস্তার মনে হলো বড্ড বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছে। অনেক আগেই তার চুপ করে যাওয়া উচিত ছিল। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এলো। পাশের ঘরটি লাইব্রেরি, দেয়াল জোড়া বই। এটাও নাকি ম্যাডামের সংগ্রহ। কি বই নেই সেখানে! রঙ্গলাল কিছুক্ষণের জন্য বাইরে যেতেই সুমিত কাছে এগিয়ে এলো। শোনো, তুমি লালকে একটু অ্যাটেন্ড করো। বুঝলাম না। ওহ, মাঝে মাঝে তুমি এমন ভাব করো যে গ্রাম থেকে সবে এসেছো। তখন বললাম না, আমার ডিপোজিটের টাকাটা একমাত্র লালই ওর মাকে বলে ম্যানেজ করে দিতে পারে। ও আমার সঙ্গে পড়তো, কিন্তু শুধু সেই কারণে এতটা করবে না। তোমার বাবার কাছ থেকে যখন এনে দিলে না, তখন এইটুকু করো। কি করতে হবে? তিস্তার গলায় অন্য সুর। কিছুই না, একটু কোম্পানি দিবে। ও কবিতা পড়লে শুনবে, দ্যাটস অল। আর কিছু? দেখো, এখানে এসে নাটক করো না। সুমিত কথাটা শেষ করা মাত্র ঘরে ঢুকলো রঙ্গলাল। ঢুকে দেরি হবার জন্য বিনয় দেখিয়ে বলল, আমার স্ত্রীর শরীরটা আজ ভালো নয়। ও আগামীকাল আপনার সঙ্গে আলাপ করবে। রঙ্গলাল বিবাহিত জেনে তিস্তা খুশি হলো। পরে ভেবেছিল কেন তার ওরকমটা হয়েছিল। বিবাহিত পুরুষকে সে নিরাপদ প্রাণী বলে ভেবেছিল। অদ্ভুত। সুমিত ব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে? ঠিক কি হয়েছে আমি জানি না। ডাক্তার সাহেব এসেছেন? ওটা তোমার ডিপার্টমেন্ট। সুমিত তিস্তাকে বলল, তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসছি। সে বেশ দ্রুত লাইব্রেরি ঘর থেকে বেরিয়ে গেল। তিস্তার বোধগম্য হচ্ছিল না। স্ত্রী অসুস্থ অথচ স্বামী চিন্তিত নন। সুমিতের আচরণে মনে হলো সর্বনাশ হয়ে যাচ্ছে। ওর চাকরির শর্তে কি বন্ধুর স্ত্রীকে দেখাশোনা করাও আছে? রঙ্গলাল বলল, আপনার স্বামী এখানে আসার পর আমাদের অনেক চিন্তা দূর হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আর বিমলা ঠিক ক্লিক করছিলাম না। সুমিত এসে সেটাকে চাপা দিতে পেরেছে। আচ্ছা, আপনার বন্ধু আর কি করলো? ও তো চমৎকার কথা বলতে পারে। মা খুব খুশি। আসলে এখানে মা কথা বলার উপযুক্ত মানুষ পেতেন না। বাবাকে দেখাশোনা করে এস্টেট চালিয়ে উনি ক্লান্ত হয়ে পড়তেন। সুমিত আসায় ওর মন মেজাজ ভালো হয়ে গেছে অনেক। আপনি এখানেই থাকেন? না না, বেশিরভাগ সময় কলকাতা। মা বিদেশ যাওয়ায় স্ত্রীকে নিয়ে এখানে এসেছি। বাবা একা আছেন তো। তা আসার পর থেকেই বেচারা খুব মন খারাপ করে আছে। এখানে পার্টি নেই, ফ্রেন্ডস নেই, খুব লোনলি। আমি তো বলি, মা কিভাবে আছেন তাহলে বোঝো। যাকগে, কবিতা শুনবেন? আপনার লেখা? হ্যাঁ, ওই আমার হবি বলতে পারেন। বাংলা? না, বলতে পারি, কলমে আসে না ঠিক। হিন্দিতে। অতএব সোফায় বসতে হলো তিস্তাকে। খানিকটা দূরে দাঁড়িয়ে একই লাইন বারংবার আবৃত্তি করতে করতে একটা বিশাল কবিতা শেষ করলো রঙ্গলাল। হিন্দি ভাষাটা ভালোই জানে তিস্তা। বুঝতে অসুবিধাও হয়নি। রঙ্গলালের কবিত্ব এই জীবনে কতখানি পরিপূর্ণতা পাবে তাতে ঢের সন্দেহ হচ্ছিল। আবৃত্তি শেষ করে কাছে এলো রঙ্গলাল। কেমন লাগলো? বেশ সহজ। এটা আমার কাছে বিরাট কমপ্লিমেন্ট। সহজ কথাটা কে সহজভাবে বলতে পারে? আমার স্ত্রী এসব শুনতেই চায় না। আসলে মনের ব্যাপারটা সকলে ঠিকঠাক বোঝে না। আমার খুব ভালো লাগছে আপনার পছন্দ হয়েছে বলে। আরেকটা কবিতা আমি লিখেছিলাম যৌন বিষয় নিয়ে, শুনবেন? সুমিত ফিরে এলে শুনলে হতো না? সুমিত? ও এত তাড়াতাড়ি ফিরবে বলে ভাবছেন নাকি? কেন? মরুভূমিতে এক টুকরো মেঘ উড়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার স্ত্রীর লোনলিনেস ওকে ফিরতে দেবে না। না মানে মেঘের মতো চিরকালের জন্য নয়, অন্তত ডিনার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বুঝতে পারছি না আপনার স্ত্রীর লোনলিনেস সুমিত কি করে সমাধান করবে।
ওর চাকরি কি এটাই? পার্টলি। আমি গেস্ট হাউসে ফিরে যেতে চাই। সে কি, এখনই? হ্যাঁ, আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না, সুমিত সম্পর্কে না আমাকে? আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। দেখুন, আমি খারাপ লোক নই। আমাদের প্রচুর টাকা সম্পত্তি, কিন্তু আমি কবিতা লিখি, মদ খাই না, মেয়ে মানুষ নিয়ে ফুর্তিও করতে পারি না। চাই না বলে পারি না তা নয়, পারি না বলেই চাই না। অতএব আমার কাছে আপনি নির্ভয়ে বসে থাকতে পারেন। এ বাড়িতে এতদিন সবকিছু অ্যাবনর্মাল ছিল। সুমিত আসার পরে একটু একটু করে নর্মাল হয়ে আসছে। একটু আগে মায়ের ড্রেসিং টেবিলে যে যন্ত্রটাকে দেখলেন, সেটা আর ব্যবহৃত হয় না। এখানে এলে আমার স্ত্রীর মেজাজ শান্ত থাকে। আমি চমৎকার কবিতা লিখতে পারি। রঙ্গলাল হাসল। উঠে দাঁড়ালো তিস্তা। আর আপনাদের ব্যবসা? মাইন, জঙ্গল, চাষবাস? বাবা অসুস্থ হবার পর মা কাজ করেছিলেন বুদ্ধিমতীর মতো। সবকিছু তিনি 3টে লিমিটেড কোম্পানির আন্ডারে নিয়ে গেছেন। বছরে কয়েকবার বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করা ছাড়া আমাদের কিছুই করার নেই। চাষবাস অবশ্য লোক দিয়ে করাতে হয়, বাট উই আর নট ইন্টারেস্টেড। সুমিত বলেছিল আপনার ওকে ব্যবসা দেখাশোনার চাকরি দিয়েছেন। বলেছিল বুঝি, হয়তো মা ওকে তাই দিয়েছেন। কিন্তু আপনার কথায় তো সেটা মনে হচ্ছে না। হ্যাঁ, আমার ওই একটাই দোষ, বেশি বলে ফেলি। কবিতাতেও জানেন। তিস্তা ঠোঁট কামড়ালো। সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল। রঙ্গলাল যে পরিবারের ছেলে, তাতে তার যে আচরণ করা স্বাভাবিক ছিল তা করছে না। কারণ ওর মস্তিষ্ক বোধহয় পুরোপুরি ঠিক নেই। সে জিজ্ঞাসা করল, কবিতার হবি কি করে হলো আপনার? মা মা ব্যাপারটা আমার মধ্যে ঢুকিয়েছেন। শি ইজ লাইক এ কুইন। আমার অনেক কবিতা ওকে নিয়ে লেখা। আপনি আমার একটা উপকার করবেন? ও শিওর, বলুন। এখন কলকাতায় ফিরে যাওয়ার ট্রেন আছে? এখন? ঘড়ি দেখল রঙ্গলাল। তারপরে এগিয়ে গিয়ে ইন্টারকমের বোতাম টিপে একই প্রশ্ন কাউকে করল। জবাবটা পেয়ে রিসিভার রেখে মাথা নাড়ল। হ্যাঁ, আর ঘন্টা দেড়েক বাদে একটা মেইল ট্রেন আছে। আমি আজই কলকাতায় ফিরে যেতে চাই। সে কি, আজই এসেছেন আপনি, ফিরে যাবেন বললেই হলো? মা ফিরে এসে এটা শুনে ভাববেন নিশ্চয়ই আমি আপনার সঙ্গে অভদ্রতা করেছি, তাই আপনি থাকতে পারলেন না। মোটেই নয়, আপনি আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। তাহলে আপনি চলে যাইতে চাইছেন কেন? আমার ঘেন্না লাগছে তাই। ঘেন্না? হোয়াটস দ্যাট? ঘৃণা? হ্যাঁ, আরো জোরালো। আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিলিং। আমার কখনো মনে ঘেন্না আসেনি। ওটা আপনার মনে কেন এলো বলুন তো? দেখি একটা কবিতা লেখা যায় কিনা। আপনি আমার অনুরোধ রাখুন। অসম্ভব। কাল যান, পরশু যান, নট দিস নাইট। হঠাৎ খুব রাগ হয়ে গেল তিস্তার। আপনি কিরকম পুরুষ? আপনার স্ত্রীকে সঙ্গ দিচ্ছে সুমিত, আর আপনি এখানে চুপ করে বসে আছেন? রঙ্গলাল মাথা নাড়ল। সেটা আপনারও প্রবলেম। অন্য নারীকে সঙ্গ দিচ্ছে আপনার স্বামী, কিরকম আপনি যে এখানে বসে আছেন? ওই কারণেই আমি এখান থেকে চলে যেতে চাই, বাট নট বিফোর আমি আপনাকে দেখি। আমাকে দেখবেন মানে? রঙ্গলাল হাসল। কথাটা আমি বলতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে আপনার ভালো লাগবে না। সুমিতের কথা শুনে আপনাকে এমন অ্যারোগ্যান্ট মনে হয়নি। আপনি বলুন, আমি সবকিছু শুনতে তৈরি আজ। ওয়েল, আমার নেক্সট কাব্যগ্রন্থে এক মানবীর বর্ণনা আছে। ব্রহ্মা তাকে সৃষ্টি করেছেন সমুদ্রের ভেতর। সূর্যদেব উদিত হলে সেই মানবী সমুদ্রের গভীরে থেকে ধীরে ধীরে তীরে উঠে আসছে হেঁটে। সমুদ্র জলে সিক্ত অবস্থায় তার শরীরে রোদ পড়ায় অদ্ভুত সৌন্দর্য জন্ম নিল। সেই সৌন্দর্যের বর্ণনা আমি করতে পারছিলাম না। কলকাতায় টাকা দিয়ে অনেক নারীর শরীর দেখেছি আমি, কিন্তু তারা আমার মানুষের ধারে কাছ দিয়ে যায় না। আমার স্ত্রী বলে সে গিনিপিগ হতে রাজি নয়। অবশ্য তার শরীর একটু হস্তিনী টাইপ, ওই মানুষের সঙ্গে মেলে না। সুমিত আমাকে বলল ওর স্ত্রীর ফিগার খুব ভালো। আমি যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি,
তাহলে আপনি দর্শনে আপত্তি করবেন না। কিভাবে সন্তুষ্ট করবেন? দাঁতে দাঁত চেপে বলল তিস্তা। সুমিতের কিছু প্রয়োজন আছে, সেগুলো মিটিয়ে দিয়ে। তিস্তা চোখ বন্ধ করল। সেটা দেখে রঙ্গলাল বলল, আপনি নিশ্চিন্ত থাকুন। আর্ট কলেজে যেমন ছেলেমেয়েরা মডেলের সামনে দাঁড়িয়ে ছবি আঁকে, এও তেমনি। আমি মানুষ পটে ছবি আঁকবো, আপনাকে স্পর্শও করব না। বুঝলাম, কিন্তু আমি একটু গেস্ট হাউসে যাব। কেন? ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। নিশ্চয়ই। আমি খুশি হলাম আপনি ফিরে যাওয়ার কথা ভাবছেন না। চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। মহল থেকে বেরোবার সময় অনেক সেলাম কুড়িয়ে রঙ্গলাল বলল, সত্যি আপনি খুব অদ্ভুত মহিলা, আমার স্ত্রীর চেয়েও অদ্ভুত। গেস্ট হাউসের দারোয়ানকে ডেকে রঙ্গলাল হুকুম করল, মেম সাহেব যা বলবে তাই সঙ্গে সঙ্গে করে দেবে। তারপর তিস্তার দিকে ফিরে বলল, 1 ঘন্টা পরে আমাদের দেখা হতে পারে মায়ের ঘরে। মায়ের ঘরে? হ্যাঁ, ওই ঘরে কোনো দেয়াল নেই, দেখেছেন নিশ্চয়ই। নীল আলো জ্বালিয়ে দিলে সমুদ্রের মতো মনে হবে। আমি এসে নিয়ে যাব, কেমন? রঙ্গলাল চলে গেল। ঘরে ঢুকে একটুও সময় নষ্ট করল না তিস্তা। সুটকেস থেকে যা যা বের করেছিল সব চটপট আবার ঢুকিয়ে নিল। আর মাত্র 45 মিনিট সময় আছে। ট্রেন যদি ঠিক সময়ে থাকে তাহলে যে করেই হোক তাকে পৌঁছাতে হবে। আসার সময় গাড়িতে 8 ঘন্টা লেগেছিল। এই রাত্রে হেঁটে সেখানে পৌঁছানোর কথা ভাবা বোকামি। অতএব মিথ্যে কথা বলতে হবে তাকে। সে বেরিয়ে এলো বাইরে। দূরে মহলের ঘরগুলোয় আলো জ্বলছে। ওরই একটা ঘরে সুমিত এখন এবারের বৌরানির সেবায় ব্যস্ত। শরীর গুলিয়ে উঠল। তিস্তাকে দাঁড়াতে দেখে ছুটে এলো দারোয়ান। মেম সাহাব। তিস্তা বলল, আমার একটু বাইরে যাওয়া দরকার। গাড়ি আছে? হ্যাঁ মেম সাহাব, 2 গাড়ি হ্যায়। ড্রাইভারকে বলো গাড়ি নিয়ে আসতে। মিনিট খানেকের মধ্যেই একটা অ্যাম্বাসেডর সামনে এসে দাঁড়ালো। তিস্তা দেখলো ওই ড্রাইভারই তাদের স্টেশন থেকে এখানে এনেছিল। হঠাৎ সে বুঝতে পারল সুটকেস নেওয়া চলবে না। সে সুটকেস নিয়ে গাড়িতে উঠলেই দারোয়ান মহলে খবর দিবে। দ্বিতীয় গাড়িতে ওদের স্টেশনে পৌঁছাতে বেশি দেরি হবে না। সুটকেসে শাড়ি জামা রয়েছে, ওগুলোর মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। সে সোজা এগিয়ে যেতে ড্রাইভার পেছনের দরজা খুলে দিল। গাড়িতে বসে তিস্তা বলল, একটু নিরিবিলিতে কিছুক্ষণ ঘুরতে চাই। জি মেম সাহাব। ড্রাইভার গাড়ি চালু করলো। পেছনে পড়ে রইল মহল, আলোকিত গেস্ট হাউস, তার সুটকেস। খানিকটা যাওয়ার পর তিস্তা জিজ্ঞাসা করলো, এই রাস্তা কোন দিকে গিয়েছে? রামগড় মেম সাহাব। স্টেশনটা কোন দিকে? বায়া। ওখানে একবার চলো তো। গাড়ি একটু এগিয়ে বাঁ দিকে বাঁক নিল। তিস্তা দেখলো পেছনের অন্ধকারে কোনো হেডলাইটের আলো নেই। এত তাড়াতাড়ি দারোয়ান নিশ্চয়ই খবর দেবে না। তার মনেই হতে পারে মেম সাহেবের খেয়াল হলো একটু নির্জনে ঘুরে বেড়ানো। স্টেশনটা দেখা যাচ্ছিল। হিসেব মতো আর 10 মিনিট বাকি ট্রেন আসতে। ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলল তিস্তা। তারপর কোনো ব্যাখ্যা না দিয়ে সে স্টেশনে ঢুকে পড়ল। টিকিট কাউন্টার খোলা, কোনো যাত্রী নেই। ব্যাগ থেকে টাকা বের করে তিস্তা বলল, একটা কলকাতার টিকিট দিন। মেল ট্রেন 8 ঘন্টা লেট। 8 ঘন্টা? হ্যাঁ, দেব। এখন কোনো ট্রেন নেই, একটা প্যাসেঞ্জার আছে। থাক। অসহায়ের মতো প্ল্যাটফর্মে দাঁড়ালো সে। কি করা যায়? তিস্তা মরিয়া হলো। বাইরে বেরিয়ে এসে সোজা গাড়িতে উঠে জিজ্ঞাসা করলো, ড্রাইভার, গাড়িতে তেল কত আছে? 30 লিটার। রাঁচিতে যাওয়া যাবে? রাঁচি? এখন? হ্যাঁ, আমার একটা ওষুধ দরকার, খুব জরুরি। ঠিক হ্যাঁ, লাল সাহেবকে আমার বলা আছে। থামিয়ে দিল তিস্তা। লোকটা বলল যে মেম সাহেবের ফিরে আসতে 1:30-2 বেজে যাবে। খুব কষ্ট হবে। ওষুধটার নাম যদি লিখে দেন তাহলে সে নিজেই নিয়ে আসতে পারে। কিন্তু তিস্তা বলল যে ওষুধটা একটা ইনজেকশন, সে নিজে না গেলে কোনো কাজ হবে না। অতএব ড্রাইভার গাড়ি ঘোরালো। পথ যেন শেষ হচ্ছিল না। রাস্তা ভালো,
কিন্তু মাঝে মাঝে জঙ্গল পড়ছিল। দ্রুত গতিতে গাড়ি ছুটছিল। তিস্তা জানে এতক্ষণে রঙ্গলাল জেনে গেছে ব্যাপারটা। প্রথমে সে যাবে স্টেশনে, হয়তো সুমিতও সঙ্গে থাকবে। টিকিট কাউন্টারের সমস্ত ঘটনাটা ওরা শুনতে পাবে। তারপর ওরা কি সন্দেহ করবে সে গাড়ি নিয়ে রাঁচি গেছে? খুবই স্বাভাবিক সেটা। সঙ্গে সঙ্গে রাঁচি রওনা হবে ওরা। হতে পারে সুমিত পারবে, কেননা সে তিস্তাকে হাতছাড়া করতে চাইবে না। সেই গাড়ি অন্তত ৩০-৪০ মিনিট পরে রওনা হয়ে তাদের ধরে ফেলতে পারে। পেছনে হেডলাইট দেখলেই বুকের ভেতর ড্রাম বাজছিল। এখন মাঝ রাস্তায় নেমে পড়ার কোনো উপায় নেই। ড্রাইভারটা যে রাজি হয়েছে এই ঢের। একে আর বোকা বানাতে যাওয়া বোকামি হবে। খোলা থাকলে এদেশে বাজার হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এখন রাঁচি শহরে ঢুকে তিস্তার মনে হলো সব কিছু বন্ধ হয়ে গেছে। কিছু রিক্সা ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, বড় ওষুধের দোকান জানা আছে? নেহি মেম সাব। স্টেশনের দিকে চলো। স্টেশন শব্দটা উচ্চারণ করার পর নজর করেছিল লোকটার দিকে। না, তেমন কিছু সন্দেহ হয়েছে বলে মনে হলো না। সেই রাত্রে স্টেশনে যে ট্রেন সেটা কোথায় যাচ্ছে জানার প্রয়োজন ছিল না তিস্তার। যা কিছু ওই স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে তাই যেন মুক্তির পথে এগোচ্ছে, এমন ভাবনা ওর মাথায় কাজ করছিল। ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছাড়লো তখনও ড্রাইভার বাইরে গাড়িতে। তখনও সুমিত্রা এসে পৌঁছায়নি শহরে। খুব ধীরে চলা ট্রেনটার কামরায় বসে প্রাথমিক উত্তেজনা কমে যাওয়ার পর তিস্তা সহযাত্রীদের লক্ষ্য করল। এত কম মানুষ কেন? ট্রেন মানেই তো ভিড়, উপচে পড়া। সামনে বসা এক বিহারি প্রৌঢ়কে জিজ্ঞাসা করল, এই ট্রেন কোথায় যাবে? আমি রামগড়ে যাব, লোকটা হিন্দিতে জবাব দিল। হতভম্ব হয়ে গেল তিস্তা। হায় ঈশ্বর, সে কোন ট্রেনে উঠে পড়ল? সুমিতার সঙ্গে এইরকম একটা ট্রেনে চেপে সে রঙ্গলালের স্টেশনে নেমেছিল। এত ছুটে উত্তেজনা নিয়ে এখানে এসে কি লাভ হলো? আবার সে ফিরে যাচ্ছে সেই স্টেশনে। তিস্তার শরীর এলিয়ে দিল পেছনের দেয়ালে। ভালোই হলো, স্টেশনে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত ধরা পড়ে যেতে হতো। ওরা চিন্তাও করতে পারবে না, আবার ওদের ওদিকেই সে যেতে পারে। কিভাবে কলকাতায় ফিরে এসেছিল সেটা বড় কথা নয়, কলকাতায় ফিরে কোথায় উঠবে তাই ছিল চিন্তার বিষয়। যতই ওর মা মুখে বলুন সুমিত তারই ছেলে। যখন ইচ্ছে হবে সুমিত সেখানে যেতে পারে। তার পক্ষে আর সুমিতের সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব নয়। অপমান যখন ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন অনেক কিছু সহ্য করা যায়। সুমিত সেটাকে বাইরে টেনে নিয়ে গেছে নিজের আখের গোছানোর লোভে। জিনিসপত্র সবই সুমিতদের বাড়িতে। সেখানে যে এর মধ্যে সুমিত পৌঁছে যায়নি তার নিশ্চয়তা কোথায়? হাওড়া স্টেশন থেকে শিয়ালদায় চলে এলো তিস্তা। তখন সে প্রায় বিধ্বস্ত। শ্যামনগরের টিকিট কেটে লোকাল ট্রেনে উঠে আঁচলটাকে ভালো করে শরীরে জড়িয়ে নিল। স্টেশন থেকে বাড়ি বেশ দূরে নয়, লাইন ধরে হেঁটে গেলে কয়েক মিনিট। তবু রিক্সা নিল সে। ছাউনিটাকে তুলে দিল। গঙ্গার ধারে বাবার নতুন বাড়ির দরজায় কড়া নাড়ার আগেই সেটা খুলে গেল। আয়। মা দাঁড়িয়ে। তিস্তা তাকালো। চোখ সরিয়ে ভেতরে চলে যাওয়ার আগে মা বলে গেল, দরজাটা বন্ধ করে দে। বাবা? থানায় গিয়েছে। থানা? চমকে উঠল তিস্তা। একটু আগে সুমিত এসেছিল, ঝামেলা করে গিয়েছে। দরজা বন্ধ করার কথা আর মাথায় রইল না। ধপ করে বাইরের ঘরের সোফায় বসে পড়ল তিস্তা। তাহলে ওরা তার আগেই এখানে এসে পৌঁছে গেছে? কি ঝামেলা করেছে সুমিত যে বাবাকে থানায় যেতে হলো? সঙ্গে জিনিসপত্র নেই। মা আবার ভেতরের দরজায় এসে দাঁড়ালো। নিঃশব্দে মাথা নেড়ে না বলল তিস্তা। বাথরুমে যা, স্নান কর, আমি শাড়ি জামা বের করে দিচ্ছি। মা আবার চলে গেল। তিস্তা অবাক হচ্ছিল। মা তার কাছে কিছুই জিজ্ঞাসা করছে না। কেন এমন হলো, কিভাবে সে ফিরেছে, কিছুই না। কিন্তু স্নান শব্দটা তিস্তাকে অনুপ্রাণিত করল। সে শরীরটাকে তুলল। একটু পরে বাথরুমে দাঁড়িয়ে ওপর থেকে নেমে আসা জলের ঢল শরীরে ছড়িয়ে বন্ধ ঘরে কেঁপে উঠল তিস্তা। সেই অবস্থায় মাথা ঝাঁকালো সে। না,
আর কখনো পেছন দিকে তাকাবে না সে। এতদিনের সবকিছু নেহাতি ভুল। যা ভুল তা ভুলে যাওয়াই ভালো। তার নিজস্ব পোশাক মায়ের কাছে থাকার কথা নয়। কানপুরে যখন ছিল তখন তো স্কার্ট পরতো। বাবা শ্যামনগরে বাড়ি করার পর যে কদিন এসেছে কিছু রেখে যাওয়ার কথা মনে হয়নি। এই শাড়ি যা তার শরীরে তা মায়ের শাড়ি, জামাটাও। কিন্তু এগুলো প্রায় নতুন এবং রঙিন। মা আজকাল রঙিন কিছু ব্যবহার করে না। তাহলে কি অনেক কাল আগে কেনা এবং মায়ের সঞ্চয়ে ছিল, আজ চমৎকার কাজে লেগে গেল? বাথরুম থেকে বেরিয়ে তিস্তার মনে হলো তার প্রচন্ড ঘুম পাচ্ছে। সে আর দাঁড়াতে পারছে না। মা এক কাপ চা এগিয়ে দিতে সে চুমুক দিল, কিন্তু তবু বিছানা টানতে লাগলো তাকে। আধ কাপ খেয়ে সে মায়ের বিছানায় উপুড় হলো। ঘুম ভাঙল যখন পৃথিবীতে অন্ধকার নেমে গেছে। দূরে কোথাও মাইকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান হচ্ছে। একটানা ঘুমোবার পরেও মনে হচ্ছিল আরো ঘুমোলে ভালো লাগতো। জোর করে উঠে পড়তেই বাবাকে দেখতে পেল সে। ঘরের এক কোণে চেয়ারে বসে আছেন গালে হাত দিয়ে। তাকে উঠতে দেখে সোজা হলেন। হঠাৎ এক ধরনের লজ্জা, ভয়, নিজের ওপর ঘেন্না মেশানো অনুভূতি আক্রমণ করলো তিস্তাকে। হাঁটুতে মুখ রেখে কেঁদে উঠল সে, এবং একবার কান্না শুরু হতেই সে আবিষ্কার করলো ব্যাপারটা তার নিয়ন্ত্রণে নেই। বুকের আনাচে কানাচে যেন অনেক জলের ধারা এতকাল মুখ বন্ধ অবস্থায় ফুঁসছিল। আজ হঠাৎ আড়াল সরে যেতেই সেগুলো যে তীব্র বেগে বেরিয়ে আসতে লাগলো, তাকে নিয়ন্ত্রণ করা ওর সাধ্যের বাইরে। হঠাৎ একটা চাপা ধমক কানে এলো। তোর লজ্জা করছে না? তুই কাঁদছিস? ছি, ওঠ, বাথরুম থেকে ঘুরে আয়। তোর বাবা না খেয়ে বসে আছে। বাইরের অপমানের জবাব বাইরে না দিয়ে বাড়িতে ফিরে এসে তিনি কেঁদে চলেছেন। আশ্চর্য! বুক ভারী, নিঃশ্বাসও, কিন্তু কান্নাটা বন্ধ হলো। তিস্তা উঠল। বাবার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি একটাও কথা বললেন না। বাথরুম থেকে ফিরে সে দেখলো বাবা খাবার টেবিলে বসে গেছেন। তিস্তা দাঁড়িয়েছিল। প্লেটে খাবার দিতে দিতে মা ডাকলেন, আয়। তিস্তা এগিয়ে এসে বাবার উল্টো দিকে বসল। তিনজন মানুষ চুপচাপ খেয়ে গেল। একটুও ইচ্ছে করছিল না। মায়ের ধমক খেয়ে গিলতে হলো। খাওয়া যখন প্রায় শেষ তখন বাবা বললেন, কাল তোমাকে থানায় যেতে হবে। আমি ডায়েরি করেছিলাম তুমি মিসিং বলে। কেন, কি অবস্থায় পড়ে তোমাকে এভাবে আসতে হলো তার একটা স্টেটমেন্ট তৈরি করে কাল থানায় নিয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাথা নেড়েছিল সে। বাবা শেষ পর্যন্ত তার সঙ্গে কথা বললেন, এই স্বস্তিতে। মায়ের পাশে শুয়েছিল সে। শুয়েছিল কিন্তু ঘুমোতে পারছিল না। হঠাৎ মনে হচ্ছিল পৃথিবীর কোথাও তার জন্য একটুও ঘুম নেই। ঘরে নীল আলো জ্বলছে। মা একটা হাত ভাঁজ করে চোখের ওপর রেখেছে। তিস্তা ভেবে পাচ্ছিল না এরা কেন তাকে কিছুই জিজ্ঞাসা করছে না। ব্যাপারটা যত ভাবছিল তত অস্বস্তি বাড়ছিল। সে মায়ের দিকে তাকালো, তারপর চুপচাপ বিছানা থেকে নামলো। ছেলেবেলা থেকেই সে দেখেছে বাবা এবং মা একসঙ্গে শোয় না। তখন এক ঘরে দুটো খাট ছিল। এখন ঘর বেশি বলেই আলাদা ঘর। তার মনে পড়ল না কখনো বাবার সঙ্গে মাকে ঝগড়া করতে শুনেছি কিনা। বাবা মাকে কখনো তার সামনে একটা কড়া কথাও বলেননি। তবু এমন আলাদা হয়ে থাকে কেন দুটো মানুষ, তা বুঝতে পারে না তিস্তা। বাবার ঘরে অন্ধকার। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাবার মাথার পাশে বসল সে। ওর ধারণা সত্যি হলো, বাবা জেগেই ছিলেন। বাবার একটা হাত তার পিঠে উঠে এলো। তিস্তা নিচু গলায় বলল, বাবা, আমি হেরে গেলাম। তাকে প্রচন্ড অবাক করে বাবা জিজ্ঞাসা করলেন, কিসে? নাড়া খেল তিস্তা। সত্যি তো, কিসে হারল সে? কোন খেলায়? যেটা নেহাতি একতরফা, অসম, সেই খেলায় হার জিতের কি দাম আছে? তোর জন্ডিসের পরে হাসপাতালে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর এখনো দিতে হবে না তোকে। আজ আমি অন্য প্রশ্ন করছি। তুই কি সব শেকড় তুলে এসেছিস? বাবা, বিশ্বাস করো, আমার কোনো অর্থেই ওখানে শেকড় নামাবার সুযোগ হয়নি।
আমার অস্তিত্বই টলমলে ছিল। এখন আমি সব ভুলতে চাই। ভুলতে পারবি? হ্যাঁ। সুমিত তোকে সহজে ছেড়ে দেবে না। কি করবে? জোর করে নিয়ে যেতে নিশ্চয়ই পারবে না। না, তা পারবে না। এই সুমিত তোর অচেনা ছিল, তাই না? হ্যাঁ বাবা, বিয়ের আগেও এরকম ছিল না। ঠিকই, আমরা সবাই চিরকাল একরকম থাকি না। যা, শুয়ে পড়। আমার ঘুম আসছে না বাবা। মন থেকে ভাবনা সরিয়ে ফেল, ঘুম এসে যাবে। হঠাৎ কি হলো, তিস্তা বাবার পাশে শুয়ে পড়ল। তুমি তাহলে আমার গায়ে হাত বুলিয়ে দাও আগের মতন। শ্যামনগর থানার দারোগা স্টেটমেন্ট পড়লেন। তারপর বললেন, এইসব যদি ঘটে থাকে তাহলে জল অনেক দূর গড়াবে। ভেবে দেখুন, পরে স্বামীর কাছে সারেন্ডার করবেন না তো? এখনো সময় আছে। তিস্তা বলল, না। দারোগা বললেন, তবু ভাবতে বলছি। বাঙালি মেয়েদের তো জানি, মার খাচ্ছে, কপাল ফাটছে, কিন্তু স্বামী নরম গলায় ডাকলেই ছুটে যাচ্ছে। আমি সে ধরনের মানুষ নই। আচ্ছা, কিন্তু মুশকিল হলো আপনার অভিযোগ পেয়ে সুমিতবাবুকে আমি অ্যারেস্ট করতে পারি, কিন্তু কোর্টে আপনি প্রমাণ করতে পারবেন না কিছুই। কারণ কেউ সাক্ষী দেবে না যে রঙ্গলালের কাছে সুমিতবাবু আপনাকে। বুঝতেই পারছেন, শ্বশুরবাড়িতে যে অত্যাচার করা হতো তারও কোনো প্রমাণ নেই, আছে? হঠাৎ মঙ্গলার মুখ মনে এলো। মঙ্গলা কি সাক্ষী দেবে? তাছাড়াও ওরা অনেক কথা বলবে। আপনি কিছুদিন আগে অ্যাবর্শন করিয়েছেন যখন সুমিতবাবু কলকাতায় ছিলেন না। যতই জোর করে ওরা করাক, কোনো ডাক্তার সেটা স্বীকার করবে না। আপনি অ্যাডাল্ট, নিজের ইচ্ছে করেছেন, কারণ সুমিতবাবুকে আপনি অপছন্দ করতেন। কোর্টে এটা আপনার বিপক্ষে যেতে পারে। বিচারকদের তো সেন্টিমেন্ট আছে। বাবা পাশে বসেছিলেন। তাহলে? একমাত্র আপনার বাড়িতে ওর হামলা যা প্রতিবেশীরা দেখেছে তা নিয়ে কিছু করার চেষ্টা করা যেতে পারে। চাইতে আপনি নিশ্চয়ই পারেন। কোন গ্রাউন্ডে? অত্যাচার। আবারও বলছি, প্রমাণ করতে পারবেন না। বাবা বললেন, সুমিত কি জোর করে ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারে? দারোগা মাথা নাড়লেন। না, পারে না। আর সেই চেষ্টা করলে আমি ওকে ছেড়ে দেব না, এটুকু কথা আপনাদের আমি দিচ্ছি। অদ্ভুত হতাশায় আক্রান্ত হচ্ছিল তিস্তা। ফিরে আসার সময় রিকশায় বসে কথা বলতে পারছিল না। বাবা বসেছিলেন গম্ভীর মুখে। দারোগা যা বললেন সেটা যুক্তির কথা। তুমি আবেগে আক্রান্ত হয়ে কাউকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারো, কিন্তু বাস্তবের আঘাতে যদি শেষ পর্যন্ত চোখ খুলে যায় তাহলে নিজস্ব অস্তিত্ব আলাদা করতে পারবে না। আইন নামক মস্তিষ্কজাত সাঁড়াশির হাত একটু আলগা হবে না যতক্ষণ তুমি সপক্ষে প্রমাণ হাজির করতে পারছো। তিস্তা মাথা নাড়ল। এসবে কি এসে যায়? সুমিত তার কাছে মৃত। একটি মৃত মানুষকে নিয়ে এত ভাবনা ভাবার কোনো দরকার নেই। অথচ ভাবতে হলো। পরদিন সকালে সুমিত এলো একটা অ্যাম্বাসেডারে চেপে, সঙ্গে আরো 3 জন লোক। তারা গাড়ি থেকে নামলো না অবশ্য। বাবাই দরজা খুলেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, কি চাই? সুমিত হেসেছিল। আচ্ছা, শুনুন, যা হবার তা হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল কাজ করতে পারে, আমিও হয়তো করেছি। বাবা মাথা নেড়েছিলেন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার বাড়িতে কখনো আসবে না। আশ্চর্য, আমার স্ত্রী আপনার বাড়িতে থাকলে আমাকে আসতেই হবে? কথাবার্তা একটু স্বাভাবিকভাবে বলুন। শেষের দিকে সুমিতের গলায় তরল সুর। তিস্তা ভেতরের দরজায় দাঁড়িয়েছিল। লোকটা কি চায় সে বোঝার চেষ্টা করছিল। বাবা না ডাকলে ভেতরে যাবে কিনা বুঝতে পারছিল না। সুমিতের সামনে দাঁড়াতে তার বিন্দু মাত্র ইচ্ছে করছিল না। এত কাণ্ডের পরে কেন এলো ও? কিন্তু তখনই তার পাশ দিয়ে মা ঘরে ঢুকলো। ওকে ভেতরে এসে বসতে বলো, যা বলার ভদ্রভাবে বলুক। কথা শেষ করেই মা আবার গম্ভীর মুখে ভেতরে চলে গেল। বাবা দরজা থেকে সরে দাঁড়ালেন। সুমিত ভেতরে ঢুকে সোফায় বসলো। আপনার মেয়েকে ডাকুন। কেন? বাহ, আমি এসেছি, আমার সঙ্গে ওকে যেতে হবে? না, সে যাবে না। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। সে আমার স্ত্রী। আপনি কেন খামোখা আমাদের মধ্যে আসছেন? যান, ডাকুন। তিস্তা আর পারল না।
ধীরে ধীরে ঘরে ঢুকে বলল, কি চাও? তোমাকে। যেন চাবুকের আঘাত পড়ল সারা শরীরে। চোখ কুঁচকে উঠল উত্তরটা শুনে। সুমিত বলল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। লালের কথাবার্তা ঠিক নেই, কি বলতে কি বলেছে। চলো, ফিরে যাবে। শোনো সুমিত, আমি তোমাকে ঘেন্না করি। তোমার সঙ্গে আর আমার থাকা সম্ভব নয়। তুমি তোমার কাজ করো, আমাকে বিরক্ত করো না। তিস্তা স্পষ্ট বলল। তুমি আমাকে ঘেন্না করো? হ্যাঁ। কারণটা জানতে পারি? তুমি আমাকে জিজ্ঞাসা করছো, নিজে জানো না? না। আমি তোমাকে কোনো ব্যাখ্যা দেব না। আমি জানি না তোমার কাছে কি অপরাধ করেছি। কিন্তু আমাকে না বলে সন্ধেবেলায় লালের মহল থেকে বেরিয়ে কার সঙ্গে বাইরে রাত কাটিয়েছ তা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন তুলছি না। আমি বলছি সব ভুলে যাও, ফিরে চলো। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাগ করছো? বেরিয়ে যাও, চিৎকার করলো তিস্তা। চেঁচাচ্ছ কেন? আমি তো বেরিয়ে যেতে আসিনি। আমি পাড়ার লোক ডাকবো। কোনো লাভ হবে না। আমার সঙ্গে যে 3 জন এসেছে তারা ওদের দাঁড়াতেই দেবে না। শোনো, আমি লালকে কথা দিয়ে এসেছি, তোমাকে আমার সঙ্গে ফিরতেই হবে, নইলে ম্যাডাম ফিরে এসব জানতে পারলে ঝামেলা করবেন। তিস্তা ঘুরে দাঁড়ালো। বাবা, তুমি এখনই থানায় যাও। অফিসার কথা দিয়েছেন প্রোটেকশন দেবেন। বাহ, এর মধ্যে থানায় যাওয়া হয়েছিল নাকি? কোন অফিসার? গাড়িতে বসা ছেলেরা একবার থানায় গেলে লোকটাকে আর চিনতে পারবে না, তা জানো? থানা দেখাচ্ছে। সুমিত উঠে এগিয়ে এলো। চলো। খবরদার সামনে আসবে না। কি করবে? খুন করবে নাকি? সুমিত হাসল। সেটা করলেও বেশি মর্যাদা দেওয়া হবে। আচ্ছা তিস্তা, আমার চাকরির জন্য তোমাকে আমার দরকার। এটা একটা সহজ সত্যি কথা। কিন্তু যদি না পাই তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না। তোমার মাথা থেকে পা পর্যন্ত অ্যাসিডে পুড়িয়ে দেব। তারপরও বাঁচলে বাঁচবে, মরলে মরবে। আমি তোমাকে 7 দিন সময় দিলাম। আচমকা ঘুরে বেরিয়ে গেল সুমিত। গাড়ি চালু হবার আওয়াজ হলো। শব্দটা মিলিয়ে গেল শেষ পর্যন্ত। পাথরের মতো দাঁড়িয়েছিল তিস্তা। তার চোখের সামনে দিয়ে বাবা বেরিয়ে গেলেন। মা এলো পাশে। তোর বাবা কোথায় গেল? নীরবে জানি না বলল তিস্তা। ওর এই স্বভাবের কথা তুই জানতিস না? চোখ বন্ধ করলো তিস্তা। তারপর চোখের জল চাপতেই ঘন ঘন মাথা নাড়ল। তোর কিছুদিন এখানে থাকা উচিত নয়। মানে? সুমিত যা বলল তাই করবে। কি বলছো তুমি? এটা কি মগের মুলুক? আজ যদি ওর সঙ্গীরা ঘরে ঢুকে তোর উপর অত্যাচার করত, আমরা কি করতে পারতাম? চেঁচাতাম, লোক জড়ো হতো। কিন্তু যদি ওরা গুন্ডা হয় তাহলে ঠিক ফিরে যেত। তাহলে তাই হোক, আমি কোথাও যাব না। বোকার মতো কথা বলিস না। সব সময় জেদ ধরে থাকলে চলে না। তোকে যদি ডিভোর্স পেতে হয় তাহলে বুদ্ধি খাটাতে হবে। কি করে? তোর মাসিমার দেওর খবরের কাগজে কাজ করে, খুব নামকরা রিপোর্টার। তুই তো যাস না, তাই জানিস না। এদের সঙ্গে পাল্লা দিতে পারে ওরাই। ওর কাছে যেতে হবে আমাদের। মা বলল। তুমি যাবে? হ্যাঁ। কিন্তু ভদ্রলোক কি করতে পারেন? কলকাতা শহরে তোর বাবার বেশি চেনা মানুষ নেই। পরামর্শ নেবার জন্য কার কাছে যাওয়া দরকার তাও জানা নেই। মান্তুর দেবর হয়তো সেটা দিতে পারবে। বাবা থানা থেকে ফিরে এসেছিলেন গম্ভীর মুখ নিয়ে। দারোগা তাকে বলেছেন 24 ঘন্টা পুলিশ পোস্টিং দেওয়া সম্ভব নয়, কিন্তু সুমিত আসামাত্র যদি তাকে জানানো হয় তাহলে তিনি ব্যবস্থা নিতে পারেন। ভদ্রলোকের কথায় আজ একটুও আশার আলো দেখতে পাননি বাবা। মায়ের প্রস্তাব শুনে বাবা প্রথমে আপত্তি করেছিলেন। ওকে নিয়ে যেও না। কেন? বলা যায় না কিছু। যেটা বাড়ি বয়ে এসে বলে গেল রাস্তায় পেলে যদি সেটাই করে ফেলে। আমার আর কিছু ভালো লাগছে না। দেশটা কোথায় গেল? মা বলল, যাওয়ার সময় তো দিয়েই গেছে। তাছাড়া নিশ্চয়ই সব জায়গায় ওঁত পেতে বসে নেই।
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দিন যায় রাত যায় এর ৪র্থ পর্ব। উপন্যাসটির বাকি ২টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।